একটু আগেই আপনাদের বলছিলাম না, দিলীপ ঘোষ আর বিতর্ক দুই কার্যত সর্বক্ষণের সঙ্গী। তার আরো হাতে গরম প্রমাণ একের পর এক পেয়েই চলেছেন বাংলার মানুষ। উত্তরবঙ্গের টর্নেডো বিপর্যয় নিয়ে তিনি এবার কি বললেন আগে একবার শোনাই আপনাদের, তারপর বাকিটা বলছি। বন্যা হোক, ঝড় হোক, ভূমিকম্প ওরা চায়, তাহলে কামাই হবে। সরকারে যারা আছে তাদের দায়িত্ব ওখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কাছে দাঁড়িয়ে তাদেরকে মনোবল বাড়ানো, ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আবার নিজের জীবনে ফিরিয়ে নিয়ে আসা। আমরা বিরোধী দল পার্টি আছি, আমরাও লোকের সঙ্গে আছি, কিন্তু কথায় কথায় মমতা ব্যানার্জি এত টাকা ফিরিস্তি, তত টাকা ফিরিস্তি, এত টাকা ক্ষতি হয়ে গেছে এইসব বলতে থাকেন, কিন্তু মানুষের কাছে কিছু পৌঁছায় না। অর্থাৎ উত্তরবঙ্গে দুর্যোগ নিয়েও আবারও বিতর্কিত মন্তব্য করলেন। এর আগে গতকালই তিনি বলেছিলেন উত্তরবঙ্গে বিজেপির ঝড়েই সব লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। হালকা চালে মন্তব্য করতে গিয়ে বড় সড় বিতর্ক বাঁধিয়ে ফেলেছেন। আর এদিন ত্রাণ নিয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন। সোজাসুজি কি অভিযোগ তার গলায়? বন্যা বা ঝড় এসব হোক, ওরা চায়, তাহলেই কামাই হবে। হ্যাঁ, এমনটাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথায় কথায় টাকার ফিরিস্তি শোনান, কিন্তু মানুষের কাছে টাকা পৌঁছয় না, এমনটাই বলছেন তিনি। আর কি বলছেন? আয়লা আমফানের পর টাকা এলো, অথচ গেল তৃণমূলের নেতা এবং আত্মীয়দের পকেটে। দিলীপ ঘোষ উবাচ, যাদের বাড়ি ভেঙেছে তারা কিছু পেলেন না, এবার যেন তা না হয়। দিলীপ ঘোষ উবাচ। ফলে প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগেও অভিযোগ স্পষ্ট দুর্নীতির। ত্রাণ নিয়েও কেলেঙ্কারি, ইতিহাস তুলে তা নিয়ে শাসক দলকে তিনি খোঁচা দিলেন। এক্ষেত্রে দিলীপ ঘোষকে পুরোপুরি সমর্থন করে তার পাশে দাঁড়িয়েছেন বিজেপির অন্য নেতারাও। কখনো কখনো এটা দেখা যায়, এটা আমরা বহুদিন আগের থেকে আমরা বলছি এবং দেখেছি যে কারো পৌষ মাস, কারুর সর্বনাশ। আর এই প্রাকৃতিক দুর্যোগ বা এই ধরনের ঘটনা ঘটলে কিছু মানুষের তো আনন্দ হয়, লাভ হয়। প্রাকৃতিক দুর্যোগ আছে মানে তৃণমূল নেতারা লাফালাফি করে। যেরকম জমিতে যখন ধান পাকে তখন সব থেকে বেশি আনন্দ হয় ইঁদুরের। ইঁদুর ভাবে যে এবার আমি ধান চুরি করবো। তো তৃণমূল নেতারাও সেখানে আশায় থাকে যে কোন সময় বন্যা হবে, খরা হবে, ঝড় হবে, ত্রিপল আসবে আর ত্রিপল বেচবে। এটাই তো তাদের নীতি। তৃণমূল কিন্তু চুপ করে নেই, পাল্টা তাদের বক্তব্য কি? দিলীপকে তুলোধনায় কোন পথ নিলেন তারা, সেটা শোনাবো এবার। অসাংবিধানিক, অগণতান্ত্রিক, কুরুচিকর কথা বলাই দিলীপবাবুর কৃষ্টি সংস্কৃতি, তিনি সেটাই করছেন। তা না হলে একটা প্রাকৃতিক ঝড়কে কেউ বিজেপির ঝড় বলে? আপনারা খুব ভালো মতো জানেন, দিলীপবাবুও খুব ভালো মতো জানেন, জামফান থেকে, বুলবুল থেকে, জজ থেকে যখন এক একটা প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে তখন মমতা ব্যানার্জি দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। কেন্দ্রীয় সরকার সেখানেও প্রতিহিংসা পরায়ণতার কারণে সহযোগিতা করেনি। 100 দিনের ক্ষেত্রেও বৈমাতৃসুলভ আচরণ, আবাস যোজনার ক্ষেত্রেও বৈমাতৃসুলভ আচরণ, প্রাকৃতিক বিপর্যয় হলো বাংলার প্রতি বৈমাতৃসুলভ আচরণ। এটাই হচ্ছে বিজেপির বৈশিষ্ট্য। অন্যদিকে ভোটের বাজারে তপ্ত বিষ্ণুপুর, সেখানে যুযুধান দুই প্রার্থী। প্রাক্তন স্বামী স্ত্রীর লড়াই জমজমাট, যুদ্ধ চলছে কার্যত। তবে এদিন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ছিলেন যুদ্ধং দেহি মেজাজে। কেন বললাম এই কথা একবার দেখুন। বলছি পরিষ্কার হবে, এইভাবে চলতে পারে না। এটা পঞ্চায়েত ভোট নয়, এটা লোকসভা ভোট। তাপস ভোটে এটা বাপমাতা সম্পত্তি পুলিশ নয়। এই এলাকায় পরিষ্কার বলছি, একটাও শান্তি হলে কেউ ছেড়ে কথা বলবে না। আপনারা জাস্টিক অ্যাকশন নিন। আজকে যদি তাপস ভোটকে জনগণ পিটিয়ে মেরে দিত, যদি আজকে যেভাবে তাপস ভোট অত্যাচার শুরু করেছিল, আমি খুব জোরে বাঁচিয়ে দিয়েছি। সৌমিত্র খাঁর গাড়ি আটকে হামলার অভিযোগ, জখম জেলার বিজেপি আহ্বায়ক সহ বেশ কয়েকজন কর্মী। ফলে তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তৃণমূল কাঠগড়ায়। আর সেই সূত্রে পুলিশকে এহেন ধমক চমক বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর। তুলকালাম বাঁকুড়ার পাত্রসায়র। বিজেপির অভিযোগ, গতকাল পাত্রসায়র থানার বেলুট গ্রামে বিজেপির ভোট প্রচার এবং দলীয় একটি কর্মসূচি হওয়ার কথা ছিল। সেখানে যোগদান করার জন্য যাচ্ছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এবং সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। তাদের দাবি, বেলুট গ্রামে ঢুকতেই হামলা হয় তাদের ওপর। দুপক্ষের কর্মীদের মধ্যে তুলকালাম বাধে। দুপক্ষের মধ্যে ব্যাপক মারপিটের ঘটনা ঘটে। বিজেপির অভিযোগ, সোনামুখী বিধানসভার বিজেপি আহ্বায়ক তাপস মিত্র সহ বেশ কয়েকজন কর্মী আহত হন। তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আর এ নিয়েই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা, ফুঁসছে বিজেপি। এদিকে
পাল্টা তাদের ঘাড়েই ঘটনার দায় চাপিয়েছে তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে এলাকার রণক্ষেত্র। আর পার্টির যতটুকু যা কর্মসূচি করা আমরা ততটুকু করছিলাম। এখানে যে আপনার এক্স প্রধান, এখন বর্তমান অঞ্চল প্রেসিডেন্ট তাপস বাড়ির নেতৃত্বে। আপনাদের কতজন কর্মী ইনজুরি আছে? 4 জন। তাদেরকে এখন কোথায় রেখেছেন? বর্তমানে একজন সোনামগঞ্জ হসপিটালে ট্রিটমেন্ট চলছে, 2 জন পাত্রসারে। আমরা সকলে যখন ঢুকছি ওখানে ওই বেলুর গ্রামে, তখন তাপস বাড়ি এসে সৌমিত্রদার গাড়ি আটকায় এবং অকথ্য গালিগালাজ করে এবং গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। তখন সৌমিত্রদার সিকিউরিটি, আমার সিকিউরিটি, তারা আটকানোর চেষ্টা করে, কিন্তু তাপস বাড়ি এত মদ খেয়ে আছে, দাঁড়াতে পারছে না, তারা গিয়ে সৌমিত্রদার উপরে চড়াও হয়। চরিত্র তো আমি জানি, উনি ভীষণ ভালো অভিনেতা, ঠিক আছে, যত না ওনার নেতা হিসেবে দর আছে, উনি মানুষকে ঠকানো ডুবি পড়ানোর অভিনেতা হিসেবে ওনার দর আছে। তার কারণ আমার তো পরিষ্কার মনে হচ্ছে উনি যেভাবে তৃণমূলের একজন অঞ্চল সভাপতিকে ডাইরেক্ট আক্রমণ করছেন না জেনে বুঝে, তাতে মনে হচ্ছে এটা যেন কোথাও একটা সেটিং গল্প। উনি নিজেই দুষ্কৃতীদেরকে উস্কে ওনার নিজের দলের কর্মীদের নিজেই মার খারাপ করিয়েছেন। একদিকে বাম কংগ্রেসের আত্মবিশ্বাসের ছবিটা দেখালাম, অন্যদিকে কিন্তু রাজ্য রাজনীতিতে রয়েছে আরও সমীকরণ, রয়েছে কৌশলী রাজনীতি, স্ট্র্যাটেজিক পলিটিক্স। ভোটের আগে এবার বামপন্থীদের উদ্দেশ্যে বার্তা কোচবিহারের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের। কি বলছেন তিনি বলছেন যে ভোট পর্ব মিটে গেলে বামপন্থীদের দখল হয়ে যাওয়া পার্টি অফিস উদ্ধার তাঁরাই করে দেবেন। সঙ্গে কি এই প্রচ্ছন্ন বার্তা যেন বামেদের ভোটটা তাঁদের ঘরেই আসে? বাম ভোট টানতে তাহলে কি মরিয়া বিজেপি, এর প্রশ্ন উঠছে। কি বলেছেন নীতিশ, শোনাই আপনাদের। বামফ্রন্টের যতগুলো পার্টি অফিস, গ্রাম থেকে শুরু করে, শহর থেকে শুরু করে, মন্ডল থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে, অঞ্চল থেকে শুরু করে বুথ, যেখানে যেখানে বামপন্থী ভাইদের যত পার্টি অফিস রয়েছে তৃণমূল কংগ্রেস দখল করেছে, তারা উদ্ধার করতে না পারলে নির্বাচনের ফল প্রকাশের পর ভারতীয় জনতা পার্টি সেই সব পার্টি অফিস উদ্ধার করে বামপন্থী ভাইদের হাতে তুলে দেবে। শুনলেন কি বলেছেন নিশীথ প্রামাণিক। আসন্ন লোকসভা নির্বাচনে বঙ্গ রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ আসন হলো এই কোচবিহার। তৃণমূল বনাম বিজেপির লড়াই সেখানে রয়েছে। ফরওয়ার্ড ব্লক থেকে প্রার্থী করা হয়েছে নীতিশ চন্দ্র রায়কে। এককালে কোচবিহার ফরওয়ার্ড ব্লকের শক্ত ঘাঁটি হলেও এখন কিন্তু সাংগঠনিক শক্তি অনেকটাই কমে গিয়েছে। আর এই অবস্থায় বামেদের ভোট বিজেপির দিকে টানার একটা চেষ্টা, মানে এটাকে অন্ততপক্ষে তাই মনে করছে বিশেষজ্ঞ মহল কোচবিহারের প্রার্থীর এহেন বক্তব্যে। আর এ নিয়ে বঙ্গ রাজনীতি যথারীতি সরগরম। প্রামাণিক তার কথার কি মূল্য আছে আমি জানি না। কোচবিহারে আমাদের বহু পার্টি অফিস বন্ধ করা হয়েছিল, আক্রান্ত হয়েছিল আমাদের মানুষেরা, এবং সেটা যখন করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে, তখন তৃণমূলের এক নেতার নাম যদি উদয়ন গুহ হয় কিংবা রবি ঘোষ হয়, তাহলে তৃণমূলের আরেক নেতার নাম তখন তো নিশীথ প্রামাণিক। ওর কোনো শুভেচ্ছার কোনো দরকারও নেই, কোনো কারণও নেই। আমাদের পার্টি অফিস কীভাবে রক্ষা করতে হয় সেটা আমরা জানি। ভবিষ্যতে যদি বন্ধ করতে চায় তাহলে যেন মনে রাখে সময়টা বদলে গেছে, এটা 2024 সাল। এখানকার রাজ্যের দায়িত্বের মধ্যে পড়ে এটা। বিজেপি নিজেকে সামলাতে পারছে না, বামপন্থ কংগ্রেসকে কী সামলাবে? বিজেপিকে নিজেকে সামলাক, তাহলেই হবে। চাচা আপন যান বাঁচা। অন্যদিকে ইসিএল এর কুলটির চিনাকড়ি খনিতে দুর্ঘটনার খবর এইমাত্র এসে পৌঁছেছে, আপনাদের জানাচ্ছি। খনিতে নামার ডুলির যন্ত্রাংশ ভেঙেই বিপত্তি। মেরামতির কাজ করার সময় আচমকাই ভেঙে পড়ে ডুলির যন্ত্রাংশ। ঘটনাস্থলে প্রাণ হারান এক শ্রমিক। অন্য আরেক শ্রমিক 2200 ফুট খনিগর্ভে আছড়ে পড়েন, এখনও তাকে উদ্ধার করা যায়নি। আমার সহকর্মী চন্দ্রশেখর এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। চন্দ্রশেখর, কি আপডেট, কি জানা যাচ্ছে? দেখো, যে ঘটনার ঘটেছে চিনাকুড়ি 1 নম্বর কলিয়ারি, এটা সব থেকে প্রাচীন কলিয়ারি বেঙ্গল কোলামরের। এখানে যে ডুলি চাকা, সে ডুলি চাকাতে মেরামতির কাজ চলছিল এবং উপর থেকে একজন শ্রমিক প্রথমে ছিটকে পড়ে, তাকে উদ্ধার করতে গিয়ে আরো 2 জন ফেসে যায় এবং আরো একজন পড়ে যায় একদম খনির 2200 ফুট নিচে। এবং এই মাত্র আরো একটি মৃতদেহ খনির থেকে উদ্ধার করা হলো, অর্থাৎ মোট 2 জনের মৃতদেহ পর্যন্ত উদ্ধার হয়েছে এবং আরো জানা যাচ্ছে আরো 2 জন আহত রয়েছে। তো তাদের অবস্থা খুব আশঙ্কাজনক রয়েছে। এই মুহূর্তে কলিয়ারি থেকে কিন্তু আরো একটি মৃতদেহ উদ্ধার হলো। বেশ চন্দ্রশেখর।